আমার বিয়ে হয়েছে আজ 3 দিন, কিন্তু সায়ন সারাদিন আমার সাথে স্বাভাবিক থাকলেও রাতে ঘুমানোর সময় হলেই আস্তে করে পিয়া তুমি শুয়ে পড়ো বলে বালিশ নিয়ে মায়ের রুমে চলে যায়। আবার ভোরের দিকে ফিরে এসে বিছানার পাশে রাখা ডিভানে শুয়ে থাকে। আমি ব্যাপারটা প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি 1 সপ্তাহ হলো মাইল্ড স্ট্রোক করেছেন। মূলত ওনার অসুস্থতার কারণেই আমাদের এই হুট করে বিয়ে হওয়া। এমন হুট করে বিয়েটা সায়ান আমার দুজনের জন্যই একটু বিব্রতকর ছিল। তবুও আমি যতটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, সায়ান যেন ততটা আড়ষ্ট হয়ে চলছে। ভেবেছিলাম মায়ের অসুস্থতা হয়তো ওকে ভাবিয়ে তুলেছে, কিন্তু ব্যাপারটা যে অন্য কিছু তা আমি তখনও ধরতে পারিনি। গল্প সিনেমায় যেমন দরকারি সময়ে মোবাইলের চার্জ থাকে না বা নেট পাওয়া যায় না, রাতে ঝড় ওঠে, আশেপাশে কেউ থাকে না, তেমনই আন্টির মানে আমার শাশুড়ি অসুস্থতার সময় ওনার আত্মীয়রা কেউই ঢাকায় ছিল না। সবাই সিলেটে এক বিয়ের অনুষ্ঠানে ছিল, আর সায়ন ছিল ইংল্যান্ডে ওর বন্ধুর বিয়েতে। আন্টি গাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ায় ড্রাইভার ঘাবড়ে গিয়ে সামনে আমার মেডিকেল কলেজ হাসপাতাল পেয়ে তাতেই ভর্তি করায়। আমার ইন্টার্নশিপ শেষ হতে তখন মাত্র কদিন বাকি ছিল। আন্টি আমার পূর্ব পরিচিত বলে ওনাকে দেখেই আমি চিনে ফেলি, আর নিজ দায়িত্ব নিয়ে সব কাজ করি। ড্রাইভার কিছু বুঝে উঠতে পারছিল না বলে আমি আন্টির মোবাইলে সবার সাথে যোগাযোগ করি। সায়নের আত্মীয়রা প্রথমে অনেক টেনশনে পড়ে গেলেও আমি ওনাদের আশ্বস্ত করি আর সময়ে সময়ে ইনফরমেশন পাঠাই। অবশ্য ওনারা রাতের মধ্যেই সবাই ঢাকা চলে আসেন। সায়নের সাথে আমার যোগাযোগ হয় ভিডিও কলে। ভিডিওতে ওর চেহারা দেখে আমি ভেবেছিলাম কলেজ পড়ুয়া কোনো ছেলে, আমার ছোট ভাই প্রত্যুষের বয়সী হবে। অসম্ভব মায়াবী নির্মল চেহারা, মায়ের টেনশনে অস্থির, কান্নাকাটি করে চোখ ফোলা, নাকের আগা লাল। মনে হচ্ছিল যেন মোবাইলের ভেতর দিয়ে মায়ের কাছে ছুটে আসবে। ফ্লাইটে 2 দিন পরের ইমার্জেন্সি টিকিট পায় সে। এই 2 দিন আমার মাথা নষ্ট করার উপক্রম। ওর যন্ত্রণায় আমি আন্টির সাথে রাতে থাকতাম, আর কিছুক্ষণ পর পর ভিডিও কলে তার মায়ের ঘুমন্ত মুখ দেখাতাম। ইংল্যান্ডে বসে বসে সায়নের অতিরিক্ত অস্থিরতা আমাকেও অস্থির বানিয়ে ফেলতো। মাইল্ড স্ট্রোক করায় আন্টি এতটাও অসুস্থ ছিলেন না। প্রথম দিন ওনার উপর দিয়ে ধকল গেলেও পরের দিন থেকে উনি কিছুটা সামলে ওঠেন। কিন্তু সায়নকে কে বোঝাবে? আন্টি নিজেও সায়নকে বুঝিয়েছেন তিনি সুস্থ আছেন, তবুও সায়ন শান্ত হতো না। একসময় তো আমি ধমক লাগাতাম, এত কেন অস্থিরতা? আন্টির সামনেও একবার ধমক দিয়ে বসেছি। পরে আন্টি কি ভাবলেন ভেবে চোরা চোখে তাকিয়ে দেখি উনি মিটমিট করে হাসছেন। বলেন, আমার ছেলেটা একটু বেশি ছিচকাতুরে, মা ছাড়া আর কিছু বুঝে না। আমি দিব্যি ভালো আছি বলার পরও তোমাকে জ্বালাচ্ছে। ভালো করেছো, বকে দিয়েছো। সায়ন আমাকে প্রথম দিন থেকে কেন জানি তুমি তুমি করে বলেছে। আমিও তুমি করেই কথা বলেছি পিচ্ছি ছেলে ভেবে। কিন্তু হসপিটালে যখন প্রথম সামনাসামনি ওকে দেখলাম, আমি তো তখন রীতিমতো ধাক্কা খেলাম। 6 ফুট লম্বা, পেটানো শরীর, সুদর্শন এক ছেলে। বড়লোকের লুতুপুতো একমাত্র ছেলে সুদর্শন হওয়া তো স্বাভাবিক, কিন্তু সায়নের চেহারায় অনেক বেশি ছেলে মানুষই মায়া মায়া ভাব ছিল। আমি দরজায় দাঁড়িয়ে ওকে দেখতে লাগি। সায়ন তার মায়ের হাত নিয়ে নিজের ঠোঁটে চেপে বসে আছে। 2 চোখ বেয়ে অশ্রু পড়ছে, আর নাকটা লাল হয়ে আছে। মায়ের প্রতি কি অদ্ভুত ভালোবাসা! আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি এমন দৃশ্য। মা ছাড়া যে তার জীবন অন্ধকার তা আমি ভিডিও কলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কিন্তু সায়ন তো মোটেও কলেজ পড়ুয়া বাচ্চা ছেলে নয়, রীতিমতো বড়সড় সুপুরুষ। আমার চেয়ে তো মিনিমাম 3-4 বছরের বড় হবেই। আমি ভিডিও কলে তা মোটেও ধরতে পারিনি। আমার এত বিব্রত লাগছিল, আন্টি আমায় দেখেই বললেন, এসো পিয়া, আমার পাগল ছেলে দেখো চলে এসেছে। আমি হেসে সামনে এগিয়ে গেলেই সায়ন আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে সোফায় বসে পড়ে। পিয়া, কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব! তুমি এত সাপোর্ট দিয়েছো যে আমি বোঝাতে পারবো না। আমি এত অস্থিরতার পরও কেন জানি তোমার উপর ভরসা করতে পারছিলাম। তুমি আম্মুর জন্য যা করেছো তা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আমি হেসে বললাম, আন্টির বিপদে আমি এটুকু তো করতেই পারি। আন্টি আমাকে আর আমার ভাইকে তো সবসময় আদর করেছেন। আসলে আমার আব্বু সায়নদের অফিসে HR ম্যানেজার ছিলেন। 4 বছর আগে অসুস্থতার দরুন অবসর নেন। আব্বুর চাকরির সুবাদে আমাদের অফিস আসা যাওয়া হতো। অফিসের MD হিসাবে আন্টিকে আমরা চিনতাম। আমি মেধাবী ছিলাম বলে আন্টি সবসময় আমার লেখাপড়ার খোঁজ খবর নিতেন। আমি একটু বিব্রত অবস্থায় বললাম,
ইয়ে মানে আমি আপনাকে না বুঝে অনেক তুমি তুমি করে কথা বলছি। আসলে আমি বুঝিনি আপনি আমার চেয়ে বড়। ওটা ব্যাপার না, অনেকে আমাকে বাচ্চা ছেলে ভেবে ভুল করে, তবে তুমি আমাকে তুমি করে বলো পিয়া, ওটাই স্বস্তিদায়ক। হঠাৎ আবার আপনি আপনি শুরু করো না প্লিজ। আসলে আমি খুবই দুঃখিত, আমি আপনাকে অনেকবার শাসনও করেছি। আমি আসলে আহা, এত চিন্তা করছো কেন? আমি আম্মুর শাসনেই বড় হয়েছি। আম্মুর ধমক না খেলে তো আমার মনে হয় কি জানি নাই আমার জীবনে। বলে শায়ান আমার দিকে তাকিয়ে হাসি দেয়। আমি মুগ্ধ হয়ে তাকাই ওর হাসি দেখে। ওর একটা গজদাঁত আছে, ঠিক তার মায়ের মতো। সে কারণে শায়ানকে হাসলে আরও সুন্দর লাগে। ওকেই প্রথম আমি হাসতে দেখলাম। শায়ান বলল, বুঝলে পিয়া, ধমক খাওয়া আমার ভালোই লাগে। আমাকে যেটা ধমক দেয় তারা আমাকে অসম্ভব ভালোবাসে। তখন থেকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত শায়ান আমার সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে কথা বলেছিল, যেন আমি তার পরিবারের সদস্য। কিন্তু আমাদের বিয়ে হওয়ার পর থেকে সে কেন জানি আমার দিকে চোখ পর্যন্ত তুলে তাকায় না, যেন আমাকে দেখলেই তার পাপ হবে। ডিসচার্জের দিন আন্টি যখন আমার আব্বু আম্মুকে আসতে বললেন, আমি তখনও তার কারণ জানতাম না। আব্বু একটা নীরব জায়গায় আমায় নিয়ে গিয়ে যখন বললেন রোকেয়া আন্টি তার একমাত্র ছেলে শায়ানের জন্য আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, তখন আমি আব্বুর চোখের কোণে খুশির ঝিলিক দেখতে পেলাম। আব্বুর চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি উনি আমার উত্তর হ্যাঁই আশা করছেন। শায়ানকে না করার আমার কোনো কারণ ছিল না। রোকেয়া আন্টি যেমন ভালো মনের মানুষ, তেমনই নিরহংকারী। ওনার পরিবারের মানুষরাও ভালো। অসুস্থতার সময় ওনার নিকটাত্মীয়রা সব অনেক টেনশনে পড়ে গেলেও কেউ আমাকে এক্সট্রা জ্ঞান দেয়নি। স্বনামধন্য হসপিটালে নেবার জন্য হাঁক ডাকও করেনি, বরং খুব আন্তরিক ছিল। আর শায়ানকে যতটুকু দেখেছি বারবারই মুগ্ধ হয়েছি। এত মা পাগল পারিবারিক একটা ছেলে, এমন ছেলে বা তার পরিবারকে না করার তো কোনো কারণে দেখি না। বরং রোকেয়া আন্টি আমায় কেন পছন্দ করলো সেটাই জানার বিষয়। হতে পারি আমি ডাক্তার, পারিবারিক ও আর্থিক অবস্থান মন্দ নয়, দেখতেও সুন্দরীর পর্যায়ে পড়ি, তবুও তাদের মতো তো বিত্তশালীও নই। শায়ানের জন্য ধনীর আদরের রাজকন্যা তিনি চাইতেই পারতেন। উল্টো আমি যথেষ্ট কাঠখোট্টা মেয়ে। যে মেয়ে মায়ের সামনেই তার আদরের ছেলেকে ধমকাধমকি করে, হ্যাঁ এমন মেয়েকে মা কেন পছন্দ করবেন? আমি অত শত চিন্তা বাদ দিয়ে আব্বুকে বলি, আমার সমস্যা নেই আব্বু, তোমরা যা ভালো মনে করো। আলহামদুলিল্লাহ, কিন্তু মামুনি আরেকটা কথা আছে। আবার কি? রোকেয়া ম্যাম চাইছে আজই তোদের বিয়ে হোক। তোদের নিয়েই উনি বাসায় ফিরতে চাইছেন। সে রাতেই শ্বশুরবাড়িতে বসে হুট করে অনাবরভাবে আমাদের বিয়ে হয়ে যায়। আজ রাতের খাবার শেষে আন্টি আমায় তার রুমে বসতে বলেন। পিয়া, শায়ান নাকি প্রতি রাতে আমার কাছে এসে শোয়? আমি নতমুখে কি উত্তর দিব বুঝে পাই না। গলার স্বরে নামিয়ে বলি, আন্টি আপনি অসুস্থ বলে হয়তো টেনশন হয়, তাই। আমি তো হসপিটালে থেকেই সুস্থ হয়ে ফিরেছি, আর পায়ের অবশ ভাবটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই বলি শায়ান নতুন বউ রেখে আমার কাছে শোবে? স্বপ্না না বলে তো আমি জানতামও না। ছেলেটা আমার ঘুম ভাঙার আগেই তো পালিয়ে যায়। স্বপ্না দুদিন ফজরের নামাজের সময়টা খেয়াল করে আমাকে জানায়। আমি নিশ্চুপ দেখে আন্টি নিজেই বলেন, ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। আন্টি থাক না, ও তো আপনার ব্যাপারে কেমন অস্থির তা তো আমি দেখেছি, পরে না হয়। হয়েছে, তোমাকে আর ওর হয়ে বলতে হবে না, তুমি যাও। আর আমাকে আন্টি রাখছো কেন? শাশুড়ি পছন্দ হয়নি তোমার? কি যে বলেন আন্টি। আবার আন্টি? মা ডাকো, তবেই খুশি হব। আমি হেসে জিমা বলে রুমে চলে আসি। রুমে শায়ান বসিয়েছিল। ওর ভ্যাবাচাকা চেহারা দেখে বুঝি আমার আগে এই মহাশয়ের ক্লাস নিয়েছে। আন্টি মানে শাশুড়ি মা। আমার কেন জানি ওর করুণ চেহারা দেখে হাসি পেয়ে যায়। শায়ান দু একটা কথা বলে আবার আমাকে অবাক করে দিয়ে পিয়া, তুমি শুয়ে পড়ো। বলে ডিভানে নিজে শুয়ে পড়ে। আমার খুব রাগ লাগে। ছেলেটার সমস্যা কি? মানলাম হুট করে বিয়ে, ফ্রি হতে সময় লাগবে, আর সে সময়টা একটা মেয়ে চেয়ে নেওয়ার কথা, কিন্তু এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো। শায়ানের পক্ষ থেকে কোনো ভূমিকাই নেই। আমিও গজগজ করতে করতে শুয়ে পড়লাম। ভোরে আমার ওঠার অভ্যাস।
বসন্তকাল চললেও শীত শীত আমেজ রয়ে গেছে। এই রুমের সাথে লাগোয়া ব্যালকনিটা বেশ বড়, তাতে গাছগাছালিতে ভরা, সাথে একটা বড় দোলনা ঝোলানো। আমি স্লাইড ডোরটা খুলতেই হু হু করে দক্ষিণা বাতাস রুমে ঢুকে পড়ল। ভোরে ঠান্ডা বাতাসে আমার শীত শীত লাগছে। সায়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মনে হয় না ওর খুব একটা ভালো ঘুম হচ্ছে। এই ডিভানটা 6 ফুট লম্বা শরীরের জন্য যথেষ্ট নয়। আমি আমার শালটা খুঁজতে গিয়ে দেখি তার ডিভানের উপর রাখা, আর কিছু অংশ সায়ানের বালিশের নিচে চাপা পড়া। আমি আস্তে করে শালটা টানলেও নিচেরটুকু বের করতে পারি না। পরে সায়ানের মাথার কাছে ঝুঁকে বালিশটাকে হালকা তুলে শালটা বের করে আনি। ওই মুহূর্তেই সায়ান চোখ খোলে। হঠাৎ আমাকে ওর এত কাছে দেখে ভূত দেখার মতো সে ধরফড়িয়ে ওঠে, তোতলার মতো বলে, তুমি তুমি কি করছিলে? আমি সরল উত্তর দিই, আমার শাল তোমার বালিশের নিচে ছিল, তাই বের করছিলাম। ও আচ্ছা। হঠাৎ আমার মেজাজ চড়ে যায়। সে আমাকে এমন প্রশ্ন করলো কেন? সায়ান, তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে আমি কি করছিলাম? তুমি কি ভেবেছ? আমি আসলে আমি দাঁত কিটমিট করে বললাম, তুমি ভেবেছ তুমি অবলা পুরুষ বলে আমি তোমার দুর্বলতার সুযোগ নিচ্ছি? সায়ান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আমরা বিবাহিত। তুমি আমার কাছে, আমি তোমার কাছে আসতেই পারি। এতে তুমি এমন ধরফর করে উঠবে কেন? সায়ান চুপ করে মাথা নিচু করে আছে। এক মিনিট, তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে? মানে তুমি তুমি কি ইম্পর্ট্যান্ট? সায়ান খুবই অবাক হয়ে বলে, পিয়া, তুমি কি বলছো না বলছো বুঝে বলছো তো? তুমি কি মানে তোমার কি ছেলেদের প্রতি আগ্রহ? প্রিয়া, প্লিজ থামো। তোমার এসব অনুমান করা ছাড়ো। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? কি সব যা তা বলছো তুমি? হ্যাঁ, আমার মুখে কিছু আটকায় না, আমি এরকমই। মা আমাকে দেখেই পছন্দ করেছেন, কিন্তু তুমি কি তা আমার জানা দরকার? তোমার সমস্যার কথা মা কি জানেন? তুমি দয়া করে চুপ করো। আমি ওরকম কিছুই না। আমি জাস্ট... সায়ানের মুখ হঠাৎ অন্ধকার হয়ে ওঠে, বুকের মাঝে যেন কোনো পাথর নিয়ে চলছে। তুমি জাস্ট কি? আমি ফেঁসে গেছি পিয়া। আম্মুর অসুস্থতায় আবার কিচ্ছু করার ছিল না। তুমি তো দেখেছো আমি কতটা ভীতু আম্মুর ব্যাপারে। হঠাৎ আমাদের বিয়ের কথা বলাই আমি কি করব কিচ্ছু বুঝতে পারিনি। আম্মু তো ডিসিশন নিয়ে আর সময়ও দেয়নি আমাদের। আমি তোমাকে কিছু বলার সুযোগও পাইনি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি বলার সুযোগ পাওনি? সায়ান কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, আমি একজনের কাছে কমিটেড পিয়া। আমার অ্যাফেয়ার আছে। প্রথমে আমার বুঝতে একটু সময় লাগে। আমি আসলে ধরেই নিয়েছিলাম সায়ান হয়তো লাজুক ছেলে, আমাদের এমন হঠাৎ বিয়েতে সে হয়তো একটু সময় চাচ্ছে। কিন্তু অ্যাফেয়ার আছে, এখন সমাধান কি? আমি ধপ করে বিছানায় বসে পড়ি। আমার মাথা হঠাৎ এলোমেলো হয়ে যায়। এমনিতে আমি অনেক শক্ত স্বভাবের বাস্তববাদী মেয়ে, কিন্তু এমন পরিস্থিতিতে তো কখনো পড়িনি। আমি কখনো প্রেম ভালোবাসা নিয়ে মাথা ঘামাইনি, সব সময় পড়াশোনায় ডুবে থাকতাম। কিন্তু আজ আমার জীবনে এমন পরিস্থিতি হলো, এখন আমি কি করব? সায়ান অন্য কাউকে ভালোবাসে, সে তার মায়ের কারণে আমাকে বিয়ে করেছে, কিন্তু এখানে আমার কাজ কি? আমি কেন এখানে থাকবো যেখানে আমার উপস্থিতি সায়ানের অস্বস্তিকর কারণ? আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সায়ান তার স্বভাব সুলভভাবে আমার হাত ধরে বলে, পিয়া প্লিজ পিয়া, আমার কিচ্ছু করার ছিল না। আমি সঞ্জয়ের কথা আম্মুকে বলার সুযোগ পর্যন্ত পাইনি। আর আম্মু যে হঠাৎ আমার এইভাবে বিয়ের প্ল্যান করবে আমি কিছু বুঝে উঠতে পারিনি। আমি কি করতে পারি বলো পিয়া? তুমি কি করতে পারো মানে? আমি এখন কি করব বলো? প্লিজ পিয়া, এখন কিছুই করো না। আম্মু কেবলমাত্র সুস্থ হয়ে ফিরেছেন। এখন ওনাকে কিছু বললে উনি হয়তো নিতে পারবেন না। প্লিজ পিয়া, তুমি এখনই কোনো ডিসিশন নিও না প্লিজ। আমি দাঁত কিটমিট করে বললাম, সব তোমার এবং তোমাদের ইচ্ছা মতো তো চলবে না, তাই না? সায়ান মনে হয় আমার কথায় বেশ আহত হলো, চুপ করে মাথা নিচু করে থাকলো। কিছুক্ষণ
তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি চাও বলো? আমি যদি বলি তুমি সব ভুলে আমার সাথে সংসার করো, তাহলে শুনবে? শায়ান আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে পিয়া, আমি তোমার অপরাধী। তুমি যা বলবে আমি সেভাবেই চেষ্টা করব। আমার মেজাজ এবার সপ্তমে চড়ল। আমি রেগে বললাম, আমি বলবো আর তুমি আমার হয়ে যাবে? তোমার নিজস্ব কোনো মতামত নেই? মা বললো বিয়ে করতে, তুমি করে ফেললে। এখন আমি বলবো তোমার ভালোবাসা ভুলে যাও, তুমি ভুলে যাবে। তুমি কি আহাম্মক নাকি? আমি কেন তোমার করোনা নিয়ে চলবো সারা জীবন? আমি এ বিয়ে মানি না, আমার ডিভোর্স চাই। আমি কিচেনে কাটাকুটির কাজ করছি, হঠাৎ আমার আঙুল কেটে রক্ত বেরোতে থাকে। শায়ান পাশেই বকবক করছিল। আঙুলের রক্ত দেখে অস্থির হয়ে বলে, পিয়া, খুব ব্যথা পাচ্ছ বুঝি? কষ্ট হচ্ছে? এত রক্ত? আমি বিরস মুখে বলি, সামান্য আঙুল কেটেছে শায়ান, তুমি এত ঢং করছো কেন? স্বপ্নাবু ফিক করে হেসে বলেন, হাহা, প্রিয়া, তুমি এত বেরসিক কেন? সায়ন তোমাকে কত ভালোবাসা দেখাচ্ছে, আর তুমি খালি বিরস কথা বলো ওর সাথে। আমি হেসে বলি, তাই বুঝি শায়ান, তুমি আমার সাথে আহ্লাদ করছো? শায়ান ভেবাচাকা খেয়ে বলে, আমি সত্যি তোমার কাটা আঙুল নিয়ে ভাবছিলাম। তোমরা সব কিছুই খালি ফান হিসেবে দেখো কেন? বলে শায়ান কিচেন থেকে বেরিয়ে পড়ে। আমি আর স্বপ্নাবু হট্ট হাসিতে গড়িয়ে পড়ি। আজ 16তম দিন আমার বিবাহিত জীবনের। এই 16 দিন অনেক কিছু বদলে গেছে। এ বাড়ির বউ হিসেবে মা আর স্বপ্নাবু আমাকে অনেক বেশি আদর করেন। মোটাসোটা মিষ্টি চেহারার আমার শাশুড়ি মা আমার মায়ের বাঁধনে আষ্টে পৃষ্ঠে রেখেছেন। আর শায়ান আমার কাছে বিভিন্ন কারণে প্রায় প্রতিদিনই ঝাড়ি খায়, তবে তাতে ওর কিছু যায় আসে না। উল্টো হেসে বলে, এতদিন আম্মু একা বকতো, এখন তুমিও যোগ দিয়েছো। ওর অনেকগুলো দোষের মধ্যে একটা দোষ হলো সময় মতো অফিসে না যাওয়া। কিন্তু শায়ানের ভাষ্যমতে অন টাইম অফিস যাওয়ার চেয়ে এমপ্লয়ীদের কাছ থেকে অন টাইম কাজ বের করাটা জরুরি। সেদিন আমার আব্বুও বলল, শায়ান নাকি সবসময়ই এমন খামখেয়ালি ছেলে মানুষের ভরপুর। শায়ানের আব্বু আশফাক চৌধুরী আর রোকিয়া ম্যাম মূলত এই কোম্পানিটা একসাথে চালু করেছিলেন। দুজনের বোঝাপড়া নাকি দারুণ ছিল। শায়ানের আব্বুর মৃত্যুর পরে আমার শাশুড়ি শক্তভাবেই কোম্পানিকে সামলে এগিয়ে নেন। উনি এমন সিনিয়র ডিসিপ্লিন ছিলেন, শায়ান হয়েছে তার উল্টো। কিন্তু অফিসের সবাই নাকি শায়ানের পারফরমেন্সে বেশ খুশি। শায়ানের মধ্যে ছেলে মানুষই থাকলেও সে অনেক দায়িত্বশীল, আন্তরিক আর অনেক বেশি ট্যালেন্টেড। এত বড় এই ডুপ্লেক্স বাসায় আমরা 3 জন মেয়ে মানুষ আর একমাত্র পুরুষ লোক শায়ান। বাসায় থাকা অবস্থায় শায়ান সারাক্ষণ আমাদের আশেপাশেই থাকে। এমন না যে মোবাইলে বা ল্যাপটপে মাথা ঢুকিয়ে নিজের রুমবন্দি হয়ে থাকে। শায়ান অফিস ছেড়ে আসে, মায়ের পেছনে ঘুরঘুর করতো, এখন মায়ের পাশাপাশি আমার পেছনেও ঘুরঘুর করে। কয়েকদিন শায়ানের সাথে মিশে আমি এটা বুঝতে পেরেছি, শায়ান মনের দিক থেকে খুব সোজা সরল নরম মনের ছেলে। ওর মধ্যে কোনো কুটিলতা নেই, বরং ছেলে মানুষেতে ভরা। শায়ান এখন আর ডিভানে শোয় না, বিছানাতেই আমার পাশে শোয়। প্রথম কয়েকদিন ডিভানে শুয়ে তার ব্যাক পেন শুরু হয়, তবুও মুখ ফুটে বলে না বিছানায় শোয়ার কথা। শেষে আমিই বলি, এত যখন ব্যথা কেন বিছানায় শুচ্ছ না? আমি তো মানা করিনি। তুমি কি সঞ্জনাকে তোমার পবিত্রতা বোঝাতে চাইছো? শায়ান অবাক হয়ে বলে, পিয়া, তুমি এভাবে বলছো কেন? তো ভুল কি বলছি? তুমি যে বিছানায় না শুয়ে ডিভানে শুয়ে ভং ধরেছ, ওটার ব্যাখ্যা দাও তো। আব- আমি আমি আসলে তোমাকে সিকিউর ফিল করাতে। আমাকে কিছু ফিল করানোর দরকার নাই। শোনো শায়ান, তুমি আমি একই রুমে ঘুমাচ্ছি, সুতরাং তুমি ডিভানে ঘুমাচ্ছ না বিছানায় ঘুমাচ্ছ তা তো কেউ দেখছে না। আর তুমি যে অতি ভালো মানুষ, একেবারে সাধু টাইপ, তা আমি বুঝে গেছি। সুতরাং এত চিন্তা কিসের? আর এটা তোমার বিছানা, তুমি কি না আমাকে এর পুরো সাম্রাজ্য দিয়ে রেখেছো? কেন? শোনো, আমার পরবর্তী জীবনে যে আমার পবিত্রতা নিয়ে প্রশ্ন করবে, এমন মানুষের ধারে কাছে আমি যাবই না। সুতরাং তুমি নিশ্চিন্তে ওপাশে ঘুমাতে পারো। তবে তুমি যদি সঞ্জনাকে জবাবদিহিতার ভয় পাও, তবে সেটা আলাদা কথা। শায়ান হয়তো আমার পারমিশনের অপেক্ষাই করছিল। আমি বলার সাথে সাথে সুর করে বিছানায় একপাশে এসে শুয়ে পড়ে। সেদিন থেকেই মূলত আমাদের বিয়ে নামক তিক্ততা সরে সুস্থ স্বাভাবিক একটা বন্ধুত্ব শুরু হয়।
সায়ান এখন আমার সাথে অনেক বেশি সাবলীল। বরং ওর হাবভাব দেখে মা স্বপ্নবু তো বুঝে বসে আছে যে সায়ান আমার উপর অনেক বেশি নির্ভরশীল। আসলে ওই দিন সায়ানের অ্যাফেয়ারের কথা জেনে আমার মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। আমি রাগে থরথর করে কাঁপছিলাম। সায়ান আমাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছিল, আর আমার কেবলই মনে হচ্ছিল কিছু একটা দিয়ে সায়ানের মাথা ফাটিয়ে দিই। দুপুর পর্যন্ত আমি রুম থেকে বেরই হইনি। সায়ান, মা আর স্বপ্নাবুকে ওই দিন কীভাবে সামলাছিল ওই জানে। কিছুক্ষণ পর পর সে রুম থেকে বের হচ্ছিল আর ঢুকছিল। টেনশনে মুখ লাল, নিজের মাথার চুলগুলো কিছুক্ষণ পর পর টেনে ধরছিল। ওর অস্থিরতা দেখে মনে হচ্ছিল যে কোনো সময় সে অজ্ঞান হয়ে যাবে। সায়ানের এমন করুণ কাঁদো কাঁদো চেহারা আমার মনে একটু হলেও দাগ কাটে। আসলেই তো পুরো ব্যাপারটাতে কারোর কোনো দোষ ছিল না, কেউ কারোর খারাপ চায়নি। মা আমাকে পছন্দ করেছেন সায়ানকে না জিজ্ঞেস করে, আর সায়ান কেমন মা পাগল ছেলে তা তো আমি নিজেই দেখেছি। সুতরাং ওই অবস্থায় মায়ের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়াটাই ওর জন্য স্বাভাবিক ছিল। এখন আমি যদি সায়ানের অ্যাফেয়ারের কথা প্রকাশ করে হইচই করতাম তবে মা অবশ্যই ভেঙে পড়তেন। একদিকে ছেলের মতামত না নিয়ে বিয়ে দেওয়ার ভুল, অন্যদিকে আমার জীবন এমন অনিশ্চয়তায় ফেলে দেওয়ার অপরাধ বোধে ওনার আবার না কোনো দুর্ঘটনা ঘটে যেত। আমি এতটাও নিষ্ঠুর নই যে মায়ের মতো এত ভালো মানুষের এমন পরিণতি চিন্তা করব। তাই আমি মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিই, বিয়ে যেহেতু হয়ে গেছে, এখনও ডিভোর্সের কথা সবার সামনে না তুলে কিছুদিন যেভাবে চলার সেভাবেই চলতে দেব। পরে মা সুস্থ হয়ে উঠলে পরিস্থিতি বুঝে ওনাকে সত্যতা জানানো যাবে। তবে সায়ানকে আমি কড়াকড়িভাবে বুঝিয়ে দিই, আন্টি সুস্থ হয়ে উঠলে আর একদিনও আমি এই বাড়িতে থাকবো না। সায়ানও তাতে সায় দেয়। বিয়ে নামক যে সুখ স্বপ্ন নিয়ে আমি এ বাসায় এসেছিলাম তা আপাতত ঝেড়ে ফেলে আমি আন্টি সুস্থতার দিকে মনোযোগ দিই। তাড়াহুড়ো করে হুট করে নেওয়া সিদ্ধান্ত সবসময় যে ভালো নাও হতে পারে তার প্রমাণ হয়তো আমাদের এই বিয়ে। আমি এর জন্য কাউকেই আর দোষী মনে করি না, না সায়ানকে, না আন্টিকে, না আমার পরিবারকে। সায়ানের ভালোবাসার নাম সঞ্জনা। আমি শুধু এটুকুই জানি সে কোথায় থাকে, আমাদের বিয়ের কথা জানে কি না, কী তার রিয়াকশন আমি জানি না। এতদিনে একবারও আমি সায়ানকে এ ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করিনি। সায়ানও একবারই আমাকে কিছু বলেনি। আমি সায়ান ও তার ভালোবাসার মানুষটিকে নিয়ে মোটেও মাথা না ঘামিয়ে মিথ্যা মিথ্যা সুখের সংসার করে যাচ্ছে। খুব একটা ঝামেলাও হচ্ছে না, বরং আমার আর সায়ানের দুজনের পরিবারই খুশি। কেউ ধরতেই পারছে না আমরা ভেতরে ভেতরে কী সন্ধি করে আছি। অবশ্য তার একমাত্র কারণ সায়ান। সে বিয়ের চাপ থেকে মুক্তি পেয়ে আমার অতি অনুগত হয়ে গেছে। আমি যেন ওর বেস্ট ফ্রেন্ড। রাতে খাবার শেষে প্রায়ই আমি স্বপ্নাবুর সাথে কিচেন গোছাই আর টুকটাক গল্প করি। সায়ান মাঝে মাঝেই আমায় ডেকে রুমে নিয়ে যায়। স্বপ্নাবু মুচকি মুচকি হাসে, সেটা দেখে আমারও হাসি পায়। উনি নিশ্চয়ই ভাবেন আমার আর সায়ানের বিবাহিত জীবনের কত না ভালোবাসার রংঢং চলছে। দিনের বেলাতে সায়ানের অফিস, আমার হসপিটালে ব্যস্ততা থাকায় রাতের বেলাটা আমার জন্য সায়ান অধীর আগ্রহে অপেক্ষা করে। কত না গল্পের ঝুড়ি খুলে বসে আমার সামনে। ছেলেটা এত কথা বলতে জানে। ওর ছেলেবেলার গল্প, বন্ধুদের গল্প, দুরন্তপনার গল্প, কত কি। আমিও মজা পাই শুনে। আমি তো জীবনে লেখাপড়া ছাড়া কিছুই করলাম না। সায়ানের গল্প শুনতে শুনতে একসময় আমি ঘুমিয়ে পড়ি। সায়ান কখন ঘুমায় আমি তার টেরও পাই না, বরং সকালে ওর নির্মল ঘুমন্ত মুখটা দেখে আমার যেন সুন্দর একটা দিন শুরু হয়। সায়ান আমাকে ওর বন্ধু ভাবলেও আমি ওকে কী ভাবি আমি জানি না। আমার খুব অবাক লাগে, অগোছালো আলোথালো এই ছেলেটা ইদানিং আমার মনে প্রায়ই দোলা দেয়। আমি আমার মনকে কোনোভাবে প্রশ্রয় দিই না, কিন্তু কেন জানি হাসি খুশি নির্মল মনের লাজুক ছেলেটা আমার মতো বেরসিক মেয়ের মনে দক্ষিণা হাওয়ার পরশ বুলিয়ে দেয়। আজ রাতে মায়ের রুমে বসে আমি আর স্বপ্নাবু গল্প করছিলাম। সায়ান উকি দিয়ে আমার হাত টানতে লাগে। কি এত গল্প করো, কথা আছে, চলো। মা মুচকি হেসে বলেন, ঠিকই তো প্রিয়া, কি খালি আমাদের সাথে গল্প করো, যাও তো। বিদায় নিয়ে আমি রুমে চলে আসি। কি সায়ান, তুমি সবার সামনে আমাকে এভাবে নিয়ে আসলে কেন? আমি তো একটু পরই আসতাম, আর কথায় কথায় তুমি আমার হাত ধরো কেন? সায়ান হয়তো হাত ধরার কথা বলায় বিব্রত হয়ে গেল। আমতা আমতা করে বলল, সরি পিয়া, আমি আসলে আসলে ওভাবে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার হাত এত নরম কেন, একেবারে মেয়েদের মতো? সায়ান চোখগুলো উজ্জ্বল করে বলে, কি যে বলো,
আবার হাতের কত জোর তুমি জানো? দেওয়ালের ছবি দেখিয়ে সায়ান বলে, দেখো, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম এই নরম হাত দিয়েই। আর ক্রিকেটে কবজির চড়ে ছক্কা পেটাতাম, বুঝলে, আর পাঞ্জা লড়তাম। আচ্ছা বুঝলাম, সঞ্জনার হাতও এই নরম হাতেই ধরো, তাই তো? সায়ান মুচকি এসে বলে, তা ধরি, তবে খুব একটা ধরার সুযোগ পাইনি। মানে কি? আচ্ছা, আজ সঞ্জনার কথা বলো তো, ও সম্পর্কে তো তুমি কিছুই বলো না। তুমিও তো জিজ্ঞাসা করো না। আচ্ছা, আজ জিজ্ঞেস করছি, বলো। কি বলবো, ওই এত ব্যস্ত থাকে যে ঠিকমতো আমাদের কথাই হয়ে ওঠে না। তাই তো, তোমাকে তো কখনো মোবাইলে ওরকম কুটুর কুটুর গুটুর গুটুর প্রেম করতে দেখি না। অনেকদিনের প্রেম বুঝি, যে আহ্লাদ ঢং কমে গেছে? না, অনেক দিনের না, এই 5 মাস হবে। তার মধ্যেও 2 মাস ধরে আমেরিকা কানাডা ঘুরে বেড়াচ্ছে। ও, তো কি করে তোমার সঞ্জনা? মানে পড়াশোনা? দেখতে কেমন? ফটো টটো দেখাও। ওর ফটোর কি দরকার? টিভি খুললেই তো দেখতে পাবে। টিভি খুললেই মানে? মানে ও মডেল, এখন তো নাটকও করে, সবাই চেনে ওকে। সায়ান আত্মতৃপ্তির হাসি দেয়। কোন সঞ্জনার কথা বলছো তুমি? মডেল? এক মিনিট, তুমি কি জেরিনের কথা বলছো? সঞ্জনা জেরিন? সবাই তোকে জেরিন নামে চেনে। হুম, সেই। আমি সঞ্জনা বলে ডাকি, ওর পরিবারও ওকে এই নামেই ডাকে। ও ওয়াও, ও তো মহাসুন্দরী, কোনো রিউমার নেই, স্ক্যান্ডেল নেই, অল্প দিনেই সবার মন জয় করে ফেলেছে। এই জেরিন তোমার গার্লফ্রেন্ড? হুম। তুমি সত্যি বলছো? তোমার মতো ছেলেকে জেরিন ভালোবাসে? আমার মতো মানে? আমি কি অযোগ্য? তুমি একবারকে আমাকে বিয়ে করনি? তা ঠিক, আমি সেই ভুল করেছি। যাই হোক, ভালোই হলো, গর্ব করে বলতে পারবো আমার সতীন হলো বিখ্যাত মডেল জেরিন ওরফে সঞ্জনা জেরিন। তুমি যদি কোনো ট্যাপা বোচা যদু মধুর জন্য আমাকে ছাড়তে, তবে মানুষ আমাকে আহারে আহারে করতো। এখন সম্মান দিয়ে কথা বলবে। আমার কম্পিটিটর সেরকম টাফ। আমি হাসতে লাগি। সায়ের মুখটা অন্ধকার করে বলে, পিয়া, তুমি আমাকে ইচ্ছে করে এমন বলছো? আরে না, তুমি সব কিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন? হ্যাঁ, আমি এমনি মজা করছিলাম। তোমাকে নিয়ে তো আমি মাথা ঘামাই না, বরং এখান থেকে কবে মুক্তি পাবো সেটারই অপেক্ষায় আছি। কিসের মুক্তি? আমরা কি তোমাকে জ্বালাই? না, তা চালাও না, তবে মিথ্যা অভিনয় করতে ভালোও লাগে না। রুমের মধ্যে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। শায়ন মুখ অন্ধকার করে চুপ করে থাকে। আমিও চুপ হয়ে ভাবি, আসলে কি আমি মুক্তি চাই? মা এখন যথেষ্ট সুস্থ, তবু আমি কি কারণে এখনো এখানে আছি? বোকা শায়ন তার কিছুই বোঝে না। আমি হঠাৎ প্রসঙ্গ বদলে ফেলি। তো মিস্টার শায়ন, তুমি তো সেই রকম দান মারলে, একেবারে হট সুন্দরী মডেল। ডেটিং ফেটিং কেমন চলে? চুমা টুমা দিয়েছ? শায়ন চোখ গুলগুল করে বলে, পিয়া, তোমার মুখের কোনো লাগাম নেই? আর কি বিচ্ছিট ওয়ার্ড বলছো? চুম্মা টুমা সব কি? ওই হলো কিসি বিসি করেছ নাকি সাধু বাবা তলে তলে আরো অ্যাডভান্স? না, ওর সাথে তো দেখাই করেছি মাত্র কয়েকবার। সানজানা আসলে আমার কোম্পানির প্রমোশনাল ফটোশুটে কাজ করেছিল, ওখান থেকেই প্রথম দেখা, তারপর ভালো লাগা। সানজানাই ভালোবাসার কথা প্রথমে বলে, আমিও হ্যাঁ বলি। তারপর কাজের ফাঁকে ফাঁকে দেখা করা, মোবাইলে কথা, মেসেজ চলাচলি, তারপরে তো সে আমেরিকা চলে গেল। আহারে কি দুঃখ, বড়ই মর্মান্তিক, কি ট্র্যাজেডি। আমি মুখ টিপে হাসতে লাগি। শায়না আমার সাথে হাসি জুড়ে দেয়। পিয়া, তুমি না খুবই দুষ্টু। সারা দিন সবার সামনে আমার সাথে কঠিন ব্যবহার করো, আর আমাকে একা পেলেই তোমার মুখের কোনো লাগাম থাকে না, আর তোমার দুষ্টু বুদ্ধিরও লাগাম থাকে না। কি করব বলো, তোমার মতো অবুঝ অবলা আকর্ষণীয় হ্যান্ডসাম ছেলে দেখে আমি কন্ট্রোলই করতে পারি না। আচ্ছা, আমাদের এমন বিয়ে নামক অঘটনের কথা ওকে জানিয়েছো? না, এখনো জানাইনি।
মোবাইলে আর কতটুকু ব্যাখ্যা দিতে পারবো। ভাবছি দেশে আসলে সব কিছু বলবো। আম্মু যে অসুস্থ সেটা সানজানা জানে, কিন্তু আমার এমন হঠাৎ বিয়ে হয়ে গেছে তা এখনো বলা হয়নি। কিভাবে যে বলবো তাকে। ভয় পাচ্ছ? আচ্ছা, আমরা দুজনে না হয় বোঝাবো। তোমার তো কিছু করার ছিল না। সঞ্জনাকে বোঝালে নিশ্চয়ই বুঝবে। কি বলো? ওকে আমার মতো রকচটা নাকি? না না, ও অনেক সুইট, আমাকে খুবই বোঝে। আসলে আমাদের নিজেদের মাঝে এখন ওরকম গভীর সম্পর্ক গড়ে ওঠেনি। আমি একটু লাজুক স্বভাবের তো। আর সাঞ্জানা অনেক বেশি চটপটে, মিশুক প্রকৃতির। বেশিরভাগ সময়ই ওই কথা বলে, আর আমি শুধু শুনি। আসলে আমাকে কিছু বলার সুযোগই দেয় না। সায়ন লাজুক হাসি দিয়ে বলে, আমি আসলে অত কথা খুঁজেও পাই না। তুমি কথা খুঁজে পাও না না? আমার সাথে তো সারাক্ষণ বকবক করো। তোমার ব্যাপার আলাদা, তুমি আমাকে অনেক বেশি স্পেস দাও। মেয়েদের ব্যাপারে আমি বরাবরই লাজুক ছিলাম, আর এজন্য কখনো আমার কোনো মেয়ে বান্ধবীও ছিল না। কিন্তু তোমার সাথে আমি কেন জানি প্রথম দিন থেকে অনেক বেশি সাবলীল, শুধু বিয়ের অঘটন ছাড়া। এটা অবশ্য তোমারই কৃতিত্ব। আর তুমি নিজেকে এতটা রাগচড়া ভাবো কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু কাটকাট কথা বলো, তবে তুমি মোটেও রাগচড়াটা। তোমার মধ্যে আসলে মেয়েরই ন্যাকা ন্যাকা ঢংটা নাই, এই আর কি। আচ্ছা, তোমার কখনো প্রেম ভালোবাসা হয়নি? না, ওই যে বললে মেয়েলি ঢং কম আমার, ওটা কম বলে হয়তো কেউ আমার ধারে কাছেই ঘেসেনি। এখন মনে হচ্ছে একটা প্রেম অন্তত করাই উচিত ছিল। কেন? তুমি সারাক্ষণ কত কথা বলো তোমার জীবনের, আর আমি এক অভাগিনী খালি পড়াশোনা করেই দিন পার করলাম। আমার জীবনটা বড়ই বেরোসে, বর্ণহীন, গন্ধহীন, লবণবিহীন তরকারির মতো। স্যার আমার কথায় তার গজদার দিয়ে হাসতে থাকে, আর আমি মুগ্ধ হয়ে সঞ্জনার ভালোবাসাকে দেখতে লাগি। চোখ সরিয়ে ভাবি, অন্যের ভালোবাসাকে আমি কেন মুগ্ধ হয়ে দেখব? ছি।